বন্ধুরা, মুখ্যমন্ত্রীর জেল মানে মমতার জেল হতে এবার আর কেউ আটকাতে পারবে না। কিন্তু কেন, তাই না? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। ফের চাকরি এবার যাবে, ফের চাকরি যেতে চলেছে। কোন চাকরি, কিসের কথা বলছি, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো মুখ্যমন্ত্রী জেল কত করবেন, দুর্নীতি কত করবেন, তাই না? মানে কেন মুখ্যমন্ত্রীর জেল, সেটা এবার আপনাদেরকে বলি। যে মমতার জেল হতে কেউ আটকাতে পারবে না এবার। কারণ এসএসসি ইস্যু, মমতাকে ধরানো হলো আদালত অবমাননার নোটিশ। জেল সহ আর কি কি শাস্তি হতে পারে মমতার, সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি এবার। এখানে বলা হচ্ছে এসএসসি মামলায় সুপ্রিম রায় নিয়ে উত্তাল বাংলা। কারণ এসএসসিতে যে রায় দেওয়া হয়েছে, যেখানে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, সেটা নিয়ে গোটা বাংলা উত্তাল। তার মধ্যে সম্প্রতি দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। এক ধাক্কায় চাকরি হারিয়েছে 25,752 জন। পয়েন্ট টু বি নোটেড। এবার এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মন্তব্যের জেরে আদালত অবমাননার নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী কখন কি বলেন? কারণ দিদি আবার মুখ ফসকে অনেক সময় অনেক কিছু বলে ফেলেন। তো দিদি মুখ ফসকে এমন কিছু বলে ফেলেছেন আদালতের বিরুদ্ধে, বা আদালতকে অবমাননা করেছেন, যার জন্য দিদিকে এবার নোটিশ ধরানো হয়েছে। সেখানে কি কি হবে বা সেই নোটিশে কি আছে আপনাদেরকে সেটা বলি এবার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এরপরে সামনে এলো এই খবর। আদালত অবমাননার নোটিশ পেলেন মমতা। কিন্তু কেন? সোমবার চাকরিহারাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তার হৃদয় পাথর হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? দিদির মানে এই যে হৃদয়, দিদির হৃদয়টা কিন্তু পাথর হয়ে গেছে মানে এই রায়ে। সেই সঙ্গেই এই রায়ের নেপথ্যে অন্য কোনো খেলা রয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন দিদি। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ আনেন মমতা। দিদি বারবার বলেন যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে অ্যাটাক করা হচ্ছে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য এসব চক্রান্ত করছেন বিরোধী দল। দিদি কিন্তু এই কথাগুলো বলেন। মুখ্যমন্ত্রী বলেন যে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি, মানে মধ্যপ্রদেশের যে ব্যাপক কেলেঙ্কারি কথা ভুলে গেলেন। নিটেও কেলেঙ্কারি হয়েছে, তবে সেসবে তো কারোর চাকরি যায়নি। দিদি এই কথাগুলো বলছেন যে সেসবে তো কারোর চাকরি যায়নি, শুধু বাংলায় কিছু হলেই চক্রান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। এই রায়ের পিছনে অন্য কোনো খেলা নেই তো? দিদি এটা কোশ্চেন করছেন। এসএসসির মামলার সুপ্রিম রায় নিয়ে মমতার এহেন মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। এবার জানা গেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, আদালত অবমাননার ক্ষেত্রে কি সাজা হতে পারে? মানে দিদি যে আদালতের বিরুদ্ধে এই যে কথা বলছেন বা আদালতকে অবমাননা করে কথা বলছেন, তো সেক্ষেত্রে দিদির কি সাজা হতে পারে সেটা আপনাদেরকে বলি এবার। যে দিদিকে 1971 অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালত অবমাননার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হন, মানে আইনের একটা ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালতকে অবমাননার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে 6 মাস অবধি কারাদণ্ড। ভাবতে পারছেন? দিদির 6 মাস অবধি কারাদণ্ড হতে পারে। তাছাড়া 2,000 টাকা অবধি জরিমানা, অথবা দুটোই করা হতে পারে। পয়েন্ট টু বি নোটেড, যে তার 6 মাস জেলও হতে পারে, আবার তার কিন্তু 2,000 টাকা তার জরিমানাও হতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তি যদি সন্তোষজনক ক্ষমা চান, দিদি যদি নিজে ক্ষমা চান, তাহলে আদালত তার শাস্তি মুকুব করে দিতে পারে। উল্লেখ্য, গত বছরের দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি বাঁচানো যায়নি। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় 25,752 জনের চাকরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এই বার্তা মানে যখন যোগ্যদের অযোগ্যদের জন্য চাকরি যখন বাতিল হয়, তাহলে বুঝতেই পারছেন কিভাবে চারিদিকে শোরগোল ছাড়িয়ে গেছে। এমনকি এই যে ঘটনাটা ঘটলো ডিআই অফিসে, যেখানে শিক্ষকদের উপর প্রহার,
পুলিশের যে অত্যাচার সেখানেও বুঝতে পারছেন শিক্ষকদের কি অবস্থা করেছে, যে শিক্ষকদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এমনকি যে পাশাপাশি সুপ্রিম রায় নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সূত্রে আদালত অবমাননার নোটিশ পেলেন দিদি মানে মমতা। তো দেখা যাক আগামীতে কি হচ্ছে, মানে দিদি সত্যি কি ক্ষমা চাইছেন না দিদি জেল যাওয়ার জন্য প্রস্তুত আছেন। দেখা যাক আগামীতে কি হচ্ছে, সবটাই কিন্তু আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবো। তবে আপনাদেরকে একটা কথা বলি, দিদি যখন তখন বেফাস কথা বলে ফেলেন, কারণ দিদি মানে কথা বলতে বলতে আউট অফ কন্ট্রোল। যেভাবে আরজি কর নিয়ে দিদি বলেছিলেন যে ঠিক ওই রাতে আমি সারা রাত কিন্তু ফোনে কানেক্ট ছিলাম, বলেছিল তো দিদি, যেই রাত্রে তিলোত্তমার বডি পাওয়া যায় সেই রাত্রে কিন্তু দিদি সারা রাত ফোনে কানেক্ট ছিলেন। এমনকি এই যে আবার এসএসসি নিয়ে দিদি কথা বলতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেছেন যেটা কোর্টকে অবমাননা করা হয়েছে, যার জন্য দিদিকে নোটিশ পাঠানো হয়েছে। তো দেখা যাক আগামীতে কি হচ্ছে। তবে আপনাদেরকে বলি বন্ধুরা, যে ফের মানে চাকরি যেতে চলেছে, ফের চাকরি যাবে, কিন্তু কেন? কারণ আবার কোর্টে নিয়োগ দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। আপনাদেরকে পুরো ডিটেলসে বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তৃণমূল আমলে একাধিক ক্ষেত্রে দুর্নীতি বিগত বেশ কিছু সময় থেকে তোলপাড় রাজ্য, তাই তো? সম্প্রতি এই নিয়োগে দুর্নীতি কেলেঙ্কারিতেই 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন, মানে যেটা আপনাদেরকে বারবার বলছি, 25,735 জন। সেই ইস্যুতে যখন উত্তপ্ত রাজ্য, তখন বাম আমলে একটি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ হাইকোর্টে মামলা দায়ের হয়। সিপিএম জামানায় নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করলেন দমদমের এক বাসিন্দা। বুঝতে পারছেন যে সিপিএম জামানায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করলেন দমদমের এক বাসিন্দা। আশ্চর্যের বিষয় হলো, মামলাকারী বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ এনেছেন নিজের স্ত্রী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। বুঝতে পারছেন? আই রিপিট, যে যেই মামলা দায়ের করেছেন সেই ব্যক্তি কিন্তু নিজেই, মানে নিজের বাড়িকার নিজের স্ত্রীর চাকরি, তার সাথে কিন্তু আরও বেশ কয়েকজনের চাকরি নিয়ে কিন্তু মামলাটি দায়ের করেছেন, যেখানে যে এটি মানে বেআইনিভাবে হয়েছে, যদিও স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই স্ত্রীর সাথে কিন্তু তার সম্পর্ক নিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ওই ব্যক্তির অভিযোগ, দুর্নীতি করে অবৈধভাবে চাকরি পেয়েছেন তার স্ত্রী সহ কয়েকজন। সেই চাকরি নেওয়ার নেপথ্যে রয়েছে 2 বাম নেতা। চাকরি দেওয়ার নেপথ্যে রয়েছেন 2 বাম নেতা। তাদের বিরুদ্ধে অভিযোগ করে তদন্ত শুরুর দাবি তুলেছেন মামলাকারী। সূত্রের খবর, সেই 2 বাম নেতার নাম সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরী। তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন মামলাকারী। কিভাবে দুর্নীতি? মামলাকারীর দাবি, 2006 সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। 2006 সালের নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাস ব্যক্তিরা এই কাজের যোগ্য। যারা স্নাতক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তারা এই কাজ করতে পারবেন না বলে বলা হয়। এখানেই তার অভিযোগ, তার স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরির জন্যে আবেদন করেছিলেন। নিয়ম বিরুদ্ধ নিয়োগ হয়। তার স্ত্রী সহ আর কয়েকজন চাকরি প্রার্থী 2 সিপিএম নেতার সাহায্যে চাকরি পান বলে মামলা দায়ের করা হয়েছে। তার দাবি, চাকরি প্রাপক সকলেই সিপিএম সমর্থক পরিবারের সদস্য। মামলাকারীর দাবি, আগেই তিনি দুর্নীতির বিরোধিতা করে 2018, 2022 এবং 2025 সালে শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে অভিযোগ জানান। কোনো লাভ না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এফআইআর করার দাবিতে ও সিআইডি তদন্তে চেয়ে হাইকোর্টে মামলা হয়েছে। তৃণমূল আমলের নিয়োগ দুর্নীতি মাঝে এই মামলা কোন মোড় নেই সেটা এবার দেখার পালা। বুঝতে পারছেন বন্ধুরা, যে সেই বাম আমলে চাকরি পান আর সেটা এবার নিয়োগ করা হয়েছে, মানে মামলা দায়ের করা হয়েছে। তো সেই চাকরিতে কি হচ্ছে সেটা এবার আপনাদেরকে বললাম। দেখা যাক আগামীতে কি হচ্ছে সেটা এবার দেখার পালা, যে চাকরি থাকছে না চাকরি যাচ্ছে। তবে আপনাদেরকে এইটুকু বলি যে মুখ্যমন্ত্রী বেশ ফেঁসে গেছেন, দিদি বেশ ফেঁসে গেছেন। আর
এটাও আপনাদেরকে বলি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে মানে একটা মারাত্মক কথা বলেছেন যে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে যেতে দিলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব। পয়েন্ট টু বি নোটেড যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাগুলো বলেছেন যে যদি কাজ চালিয়ে যেতে বলে চাকরিচ্যুতদের তাহলে কিন্তু আমি এবার রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করব। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি বাতিল হয়েছে সেখানে দুর্নীতিমূলক নিয়োগ হওয়ায় 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে ওই প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালতের এই নির্দেশের পরেও চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দিদি যেদিন ইনডোর স্টেডিয়ামে বৈঠক করা হয় সেদিন কিন্তু দিদি বলেছেন যে আপনারা যান, আপনারা সেই স্টুডেন্টদেরকে পড়াশোনা করান, আপনারা নিয়মিত যেভাবে যাচ্ছিলেন স্কুলে সেভাবে নিয়মিত যান, তাই তো। কিন্তু এখানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আইনজীবী কিন্তু প্রশ্ন তুলেন বা উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন ডাইরেক্ট কিন্তু থ্রেট দিয়েছেন যদি এগুলো হয় তাহলে কিন্তু দিদির বিরুদ্ধে বা রাজ্যের বিরুদ্ধে আমরা কিন্তু অবমাননার কেস করব। যেখানে বলা হচ্ছে যে আদালতের এই নির্দেশের পরেও চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীর স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের কাজ চালিয়ে যেতে মুখ্যমন্ত্রী তো বলেছেন, কিন্তু কেন? বুধবার মুখ্যমন্ত্রী সেই পরামর্শের কথা মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনোজ পন্থ। সরকারের এই অবস্থানে আদালত অবমাননা হচ্ছে বলে দাবি করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বুঝতে পারছেন? যেখানে যে তিনি স্পষ্ট করেছেন সরকার আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের নিজেদের কাজ চালিয়ে যেতে দিলে সুপ্রিম কোর্ট আদালত অপরাধমূলক অবমাননার অভিযোগ আনবেন তিনি। গত সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি। যেখানে শিক্ষকদের চাকরি থাকলো না, যেখানে শিক্ষকরা বেতন পাবে কি পাবে না সেটারও কোনো ঠিক নেই, তারপরেও কিন্তু শিক্ষকরা কি ওখানে কি সার্ভিস দিবে? মানে ও কারণে দিবে? কেউ কি যাবে? টাকা না পেলে কেউ কি যাবে? যার চাকরির কোনো সিওরিটি নেই সে কি করতে যাবে স্কুলে পড়াতে, তাই না? তো যার জন্য বলা হচ্ছে যে শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেননি, এটা দিদি বলেছেন, কিন্তু তার আবেদন শিক্ষকরা স্কুলে যান, যে কেউ স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারেন। কেন স্বেচ্ছাসেবক হিসাবে কেন কাজ করবে? তাদের কি পরিবার নেই? তাদের কি রুজি রুটির দরকার নেই? মুখ্যমন্ত্রীর সেই আবেদনে যদিও কর্ণপাত করেননি সংখ্যাগরিষ্ঠ চাকরিহারারা, সেই কথাতে কেউ গুরুত্ব নেয়নি, কিন্তু মঙ্গলবার স্কুলে যাননি তারা, মানে যেই বৈঠক হয় তারপরে কিন্তু ওনারা যাননি চাকরি করতে। কিন্তু বুধবার চাকরিহারাদের যোগ্য শিক্ষকদের ক্ষোভ, যারা চাকরিহারার যোগ্য শিক্ষকদের ক্ষোভ আছড়ে পড়ে জেলার ডিআই অফিসগুলির উপর। ডিআই অফিসে যেটা হয়েছে সেটা আপনারা জানেন যে ডিআই অফিসে কি হয়েছে, তাই তো। কলকাতায় কসবাই ডিআই অফিসে চাকরিহারাদের ওপর লাঠি চালায় পুলিশ। এমনকি চাকরিহারাদের কয়েকজনকে লাথি মারতে দেখা যায় এক পুলিশকে। পুলিশ সরাসরি এসছে আর চাকরিহারাদের উপর ডাইরেক্ট পা ছুঁড়ে তাদেরকে মেরেছে, লাথি মেরেছে। এই মানে এরপরই ফের চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর পরামর্শ মনে করান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা বারবার বলেছি, তিনি বলেন যে আমরা বারবার বলেছি পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন কোনো স্কুলে কোনো টার্মিনেশন লেটার নেই, মানে কোনো স্কুলে কিন্তু কোনো টার্মিনেশন লেটার যায়নি। এর কিছুক্ষণ পরে মানে বলা হচ্ছে যে কোথাও বেতন বন্ধের কথা আমি অন্তত জানি না। ডিআই অফিসে যেই সব শিক্ষকরা কিন্তু সেখানে গেছিলেন তারা কিন্তু এই জন্যই গেছিলেন যে তাদের বেতনটা কি বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্যই কিন্তু ওনারা সেখানে গেছিলেন যে ডিআই অফিস থেকে নাকি তাদেরকে বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে, এই ধরনের কিছু একটা কথা ওনারা শুনতে পেয়েছিলেন, যার জন্য কিন্তু ওনারা ডিআই অফিসে গেছিলেন। যেখানে ব্যারিকেড ছিল, ব্যারিকেডটাকে লাফ দিয়ে ওনারা কিন্তু ডিআই অফিসে ঢুকেছিলেন। তারপরে কি হয়েছে সেটা আপনাদেরকে বলেছি, আপনারা জানেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে কোথাও বেতন বন্ধের কথা আমি অন্তত জানি না। এর কিছুক্ষণ পরে নবান্নের মুখ্য সচিব মনোজ পন্থা বলেন সবাইকে অনুরোধ করা হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন
সে সেভাবে কাজ করুন। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই এই ব্যাপারটি পরিষ্কার করতে আবেদন করছি। বর্তমান ব্যবস্থা যাতে চালু থাকতে পারে, আগামী দিনেও এই সমস্যার সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজে বার করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ও চালিয়ে যাব। রাজ্য সরকারের তরফে একের পর এক এই ধরনের মন্তব্যে হিন্দুস্তান টাইমসকে বিকাশবাবু বলেন, আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। সঙ্গে বিকল্প পথ হিসাবে ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেককে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার যদি আদালতের সেই নির্দেশ না মেনে ঘুর পথে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে দেওয়ার সুযোগ দেয়, তাহলে তো আদালত অবমাননা করা হবে। আমি মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখব, তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব। বিকাশবাবু বলেন, এই সরকার ও তার মুখ্যমন্ত্রীর আইনে কোনো আস্থা নেই। উনি পুরসভায় প্রশাসক বসিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করেন। বুঝতে পারছেন কি বলা হচ্ছে? যে উনি পুরসভায় প্রশাসক বসিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করেন, পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তাদের দিয়ে বেআইনি কাজ করান। এইসব কথা কিন্তু সেই আইনজীবী বলছেন। এখন শিক্ষকদের পাকা চাকরি খেয়ে পিছনের দরজা দিয়ে অস্থায়ী নিয়োগের চেষ্টা করছেন, যাতে এই শিক্ষকরাই তার দাস হয়ে থাকে। চাকরিচ্যুতদের বিকাশবাবু পরামর্শ দেন যে আপনারা মুখ্যমন্ত্রী কোথায় স্কুলে যাবেন না, তাহলে আপনারাও আদালত অবমাননায় অভিযুক্ত হবেন। বরং আদালতের নির্দেশ মতো রাজ্য সরকার যাতে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে সে ব্যাপারে সরকারের উপর চাপ তৈরি করুন। সেই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেদিকে নজর রাখুন। নজর আমাদেরও থাকবে, সাথে তো শিক্ষকদের আছেই। বুঝতে পারছেন বন্ধুরা, যে মুখ্যমন্ত্রী যেভাবে ওই সেই বৈঠকে যে সমস্ত টিচারদেরকে আস্থা দিয়েছেন বা যে সমস্ত টিচারদেরকে বা শিক্ষকদেরকে পথ দেখিয়েছেন, সেটা কিন্তু ভুল। যার জন্য এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলেছেন যে এটা যদি হয় তাহলে কিন্তু আমি রাজ্যের বিরুদ্ধে আইন অবমাননার কিন্তু আমি মামলা দায়ের করব। যাই হোক, আগামীতে কী হচ্ছে সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে তুলে দেবো। প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।